স্বাগত জানাই সবাইকে একাত্তর সংযোগে। আমরা আমাদের মূল অনুষ্ঠানে যাওয়ার আগে বরাবরের মতোই জানিয়ে দিতে চাই আজ সারাদিন যে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটল তার শিরোনামগুলো। সিনহাকে গুলি করে হত্যা মামলায় 4 পুলিশ সহ 7 জন র্যাবের হেফাজতে। সিনহার অপূর্ণ স্বপ্ন, সব কাজ বাঁচিয়ে রাখার প্রত্যয় জানালেন শিক্ষার্থী শিপ্রা। করোনায় মৃত্যু ৩,৫০০ ছাড়ালো, ব্রিফিং বন্ধে উদ্বেগ বিশেষজ্ঞদের। নিজেকে নানা বিশেষণে সফল দাবি করলেন হেলথের সাবেক ডিজি আজাদ। স্কুলের সব পরীক্ষা নিয়ে নানা চিন্তা ভাবনা, পরিস্থিতি বুঝে চূড়ান্ত হবে সিদ্ধান্ত। ঈদের আগে দেশজুড়ে বোমা হামলার ছক করেছিল নিষিদ্ধ নব্য জেএমবি। স্বাগত জানাই সবাইকে একাত্তর সংযোগে। আপনারা জানেন যে করোনা যুদ্ধে আছে বাংলাদেশ। গত 24 ঘন্টায় 14,751টি নমুনা পরীক্ষায় আক্রান্ত শনাক্ত হয়েছেন 2,995 জন। এই নিয়ে দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন 2,66,498 জন। এখন পর্যন্ত দেশে করোনায় মারা গেছেন 3,513 জন। সংক্রমণ প্রতিরোধ এবং নিয়ন্ত্রণে তথ্যের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতদিন যাবৎ দেশের করোনার সর্বশেষ পরিস্থিতি অনলাইন স্বাস্থ্য সংবাদ বুলেটিনের মাধ্যমে জানানো হলেও তা আজ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। তথ্য জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে। অভিযোগ আছে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং অধিদপ্তর তথ্য উপাত্ত এবং পরিসংখ্যানের ব্যাপারে শুরু থেকেই অবহেলা দেখিয়েছে। করোনা যুদ্ধের শুরু থেকে মানুষকে সচেতন এবং সতর্ক করার ক্ষেত্রে ঠিক বার্তা দেওয়াকে গুরুত্ব দিচ্ছে বিশেষজ্ঞরা। তারা বলছেন এই সিদ্ধান্ত সংক্রমণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলবে। বুলেটিন একেবারে বন্ধ না করে সপ্তাহে 2 দিন প্রচারের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এদিকে আইসিডিডিআরবি এবং আইইডিসিআর এর নতুন গবেষণা বলছে প্রায় 2 কোটি মানুষের শহর ঢাকায় 9% অর্থাৎ প্রায় 18 লাখ মানুষ আক্রান্ত হয়েছে করোনায়। অর্থাৎ অনেক করোনা আক্রান্ত রোগী শনাক্তকরণের বাইরে রয়ে গেছে। তাছাড়া হাসপাতালগুলোর অনিয়ম অব্যবস্থাপনার কারণে সেবা খাতের উপর মানুষের যে আস্থা কমছে তা নিয়েও আছে আলোচনা। অনিয়মের অভিযোগে আজ স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালককে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন দুদক। স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিং বন্ধে কি বেড়ে যাবে তাহলে সংক্রমণের ঝুঁকি? ব্রিফিং না হওয়ার কারণে তথ্য প্রবাহে অসুবিধাই বা কেমন হবে? হাসপাতালের প্রতি আস্থা বাড়াতে কি করছি আমরা সব বিষয় নিয়ে আজকে কথা বলতে চাই একাত্তর সংযোগে। আমি নাজরিন মুন্নি আছি আপনাদের সাথে। আর আজ আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন অধ্যাপক ডক্টর বেনজির আহমেদ, সাবেক পরিচালক স্বাস্থ্য অধিদপ্তর, খুরশেদ আলম সুজন, প্রশাসক চট্টগ্রাম সিটি কর্পোরেশন, সহসভাপতি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ, শওকত মাহমুদ, সাবেক সভাপতি জাতীয় প্রেস ক্লাব, ভাইস চেয়ারম্যান বিএনপি, অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাবিব মিল্লাত, এমপি, সরকার দলীয় সাংসদ, সহসভাপতি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। আমরা আজ কথা বলবো করোনা যুদ্ধে বাংলাদেশ হঠাৎ বন্ধ কেন, ব্রিফিং এবং স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন। সবাইকে আবারও স্বাগত জানিয়ে, অতিথিকে স্বাগত জানিয়ে এবং দর্শককে স্বাগত জানিয়ে শুরুতে আমরা বেনজির আহমেদের কাছে যেতে চাই। আমরা আসলে ঘটনা পরিস্থিতি একটু বুঝতে চাই তার কাছ থেকে। বেনজির আহমেদ, অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, স্বাগত জানাই। যে পরিস্থিতি চলছে গতকাল থেকেই যদিও এই আলোচনা চলছে যেটি নানা ধরনের সংকট আমাদের মধ্যে তৈরি করবে, কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর থেকে মূলত যে কারণ দেখিয়ে স্বাস্থ্য ব্রিফিং বন্ধ করা হলো সেই কারণটি হলো তারা মনে করছে যে একটা স্থিতাবস্থা চলছে এবং করোনার সংক্রমণ আপাতত কমে যাচ্ছে, হাসপাতালগুলিতে তেমন কোনো ভিড় নেই। এইসব কারণ দেখিয়ে তারা মনে করছে যে দীর্ঘদিন চলা করোনা এই ব্রিফিংটি বন্ধ হওয়া দরকার। আরেকটি তারা কারণ দেখিয়েছে, অজুহাত বলা যায়, যে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিং যে করতেন ডাক্তার নাসিমা, তিনি দীর্ঘদিন যাবত একই ব্রিফিং করে তিনি কিছুটা অসুস্থ বোধ করছেন, এ কারণে আপাতত বন্ধ করা হয়েছে। এই কারণগুলি আসলে এমন একটা মুহূর্তে যখন করোনার সংক্রমণ অবশ্যই 20% উপরে সবসময় থাকছে, 2.5 লাখের উপরে আমাদের করোনা শনাক্ত হয়ে গেছে, গড়ে প্রায় 30 জনের বেশি মৃত্যুর খবর আমরা প্রতিদিন পাচ্ছি, এখন কি আসলে সঠিক সময় হলো এটি বন্ধ করার? না, আমাদের কাছে মনে হচ্ছে না এটা একটা সঠিক সিদ্ধান্ত এবং সঠিক সময়। আসলে এটাকে আমরা রিস্ক কমিউনিকেশন বলি আমাদের পাবলিক হেলথের ভাষায়। যখন এরকম কোনো রোগের প্রাদুর্ভাব ঘটে, এপিডেমিক ঘটে বা প্যান্ডেমিক ঘটে, তখন আসলে মানুষকে স্বাস্থ্যের ঝুঁকি এটা জানানোটা হলো রিস্ক কমিউনিকেশন। তো এখানে 2-3টা কম্পোনেন্ট থাকে, যে কি ঘটেছে তার একটা বিশ্লেষণ, সাধারণত রোগতাত্ত্বিক বিশ্লেষণ,
রাজনৈতিক বিশ্লেষণ, সরকারের পক্ষ থেকে বিশ্লেষণ, এরকম একটা করা হয়। 1 2 নম্বর করা হয় যে সরকার এর জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করেছে, যাতে করে মানুষের এ ব্যাপারে একটা আস্থা আসে। কারণ এই ধরনের সংকটের সময় মানুষকে আস্থার মধ্যে রাখা এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। 3rd হলো যে মানুষের কি করণীয় আছে সেটাও বলা। তো তার ফলে এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, এবং সাধারণত আমরা বিশ্বের বিভিন্ন দেশে দেখেছি যেন সাধারণত একটু উচ্চ পর্যায়ের কেউ থাকেন, কখনো প্রধানমন্ত্রী, কখনো মাননীয় মন্ত্রী, বা এমন কেউ যিনি কোনো কোনো ব্যাপারে সিদ্ধান্ত দিতে পারেন কিংবা মানুষকে আশ্বস্ত করতে পারেন, যার কথায় মানুষ আশ্বস্ত হয়। তো আসলে আমাদের দেশে যেটা ব্রিফিংটা হচ্ছিল প্রথম দিকে, সেখানে সাংবাদিকরা একটু কথা বলার সুযোগ পাচ্ছিলেন, পরে সেটা সীমিত করে দেওয়া হয় যে শুধু ওনারা বুলেটিনটা দেবেন কিন্তু কথা বলার সুযোগ থাকবে না, যেটা আসলে ঠিক ছিল না। এবং শেষে এসে দাঁড়ালো যেটা বন্ধ করে দেয়া। আসলে তথ্যের অবাধ প্রবাহে আমরা দেখেছি, বিশেষ করে গণতান্ত্রিক ব্যবস্থায় আমাদের অনেকগুলো ঘাটতি থাকে, অসঙ্গতি থাকে, যেগুলো একটা দুটো ঘটনা ঘটে। একটা হলো এগুলো ঠিক হওয়ার একটা সুযোগ হয় এবং মানুষ ইনফর্ম ডিসিশন নিতে পারে। তার ফলে সাংবাদিকদেরকে প্রশ্ন করতে না দেয়া কিংবা জাস্ট একটা বুলেটিন পাঠিয়ে দেয়া আমাদের কাছে মনে হচ্ছে এই মুহূর্তে এটা ঠিক হচ্ছে না। বরঞ্চ এতে দুটো বার্তা যেতে পারে। এক হলো স্বাস্থ্য সেবাদানকারীদের কাছে, যে তাদের কাছে মনে হতে পারে যে আমরা ভালো করছি, সুতরাং আমাদের এটা নিয়ে আর বেশি চিন্তা করার দরকার নেই। আর সাধারণ মানুষের কাছে বার্তা যেতে পারে, আমরা প্রত্যেকদিন টিভিতে এটা দেখছিলাম, এখন সরকার বন্ধ করে দিয়েছে, সুতরাং নিশ্চয়ই এটা নিয়ন্ত্রণ হয়ে গেছে, সুতরাং আমরা এখন স্বাভাবিক জীবনযাপন করতে পারি। এই যে কিছু ভুল বার্তা যাওয়ার সুযোগ, সেইটা কেন আমরা করে দেব? এবং এই ধরনের আমাদের দেখছি অযৌক্তিক বিভিন্ন সিদ্ধান্ত, এটা বহুদিন আগে থেকে হয়েছে। এবং আরো খারাপ লেগেছে যে আমাদের মহাপরিচালক যখন যুক্তি দেখালেন উনি টায়ার্ড। এটি কি হতে পারে যে একটা যদি খুব গুরুত্বপূর্ণ জিনিস হয়, সেটা যদি সত্যি গুরুত্বপূর্ণ জিনিস আরেকজনকে দেওয়া যেতে পারে? আমাদের অধিদপ্তরেতে লোকের অভাব নেই, এবং আমরা তো বরঞ্চ মনে করি এটা মাননীয় মন্ত্রী এই ব্রিফিংটা যদি করেন, তাহলে সুবিধাটা হয় এই যে কি কি করা যেতে পারে, কতটুকু ঝুঁকি আছে। একজন মাননীয় মন্ত্রীর কথা তো মানুষের কাছে অনেক গুরুত্বপূর্ণ। তো আমরা মনে করি এই সিদ্ধান্তটা পুনর্বিবেচনা করে এটা বরঞ্চ এখন মাননীয় মন্ত্রী উনি নিজেই যদি ব্রিফিংটা করেন, প্রত্যেকদিন করতে হবে তা না, হয়তো 2 দিন 3 দিন পরেও যদি ব্রিফিং করেন, আর একটা যদি নিয়মিত কেউ ব্রিফিং করেন, যেমন আমাদের কন্ট্রোল রুম আছে একটা স্বাস্থ্য অধিদপ্তরে, ডক্টর আয়েশা বহুদিন থেকে আমাদের কিন্তু ব্রিফিং করে আসেন, আপনারা জানেন, সাংবাদিকদের কাছে উনি তথ্য দেন নানাভাবে। তো সেটাও হতে পারতো, কিন্তু এটা বন্ধ করে দেওয়াটা আমি মনে করি না এই মুহূর্তের জন্য একটা সঠিক এটা সঠিক সিদ্ধান্ত, কারণ তথ্যের একটা ঘাটতি থেকে গেলে অনেক কিছু জটিলতা তৈরি হয় একই সাথে। খোরশেদ আলম সুজন আছেন আমাদের সাথে, তিনি প্রশাসক, নবনিযুক্ত প্রশাসক, তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশন। আমরা একটু চট্টগ্রাম থেকে ঘুরে এসে শওকত মাহমুদের কাছে যাব। খোরশেদ আলম সুজন, অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং আপনাকে তো অভিনন্দন বটে। এই যে পরিস্থিতি এখন চলছে, বলা হচ্ছে যে টেস্টের সংখ্যা কমে যাচ্ছে এবং অবস্থা যেহেতু অনেকখানি কমে যাচ্ছে, সেটিও অনেক বেশি কারণ যে আমরা শনাক্তের সংখ্যা কম করে পাচ্ছি বা মানুষ টেস্ট করতে আসছে না, এটাও নানাভাবে কারণ হিসেবে কাজ করছে। চট্টগ্রাম আসলে ঢাকার পরবর্তীতেই একটা অনেক বড় ধরনের হটস্পট হিসেবে কাজ করছে এবং সেখানে মৃত্যুর সংখ্যাও আমরা ঢাকার পরপরই সবসময় দেখছি। আপনি কি আসলে মনে করেন যে এই স্বাস্থ্যের এই ব্রিফিং না হওয়াতে আসলে তথ্যের যে ঘাটতি তৈরি হবে, তাতে চট্টগ্রামের মানুষের মধ্যে আরও বেশি সেটাতে অসচেতনতা তৈরি হবে এবং মানুষ স্বাভাবিক হওয়া শুরু করবে? ধন্যবাদ। আসলে আমার কেন যে ওনারা বন্ধ করেছেন এটা স্বাস্থ্য মন্ত্রণালয় বা স্বাস্থ্য বিভাগে ভালো জানেন। তবে আমার মনে হচ্ছে যে কি মানুষ ডেইলি একটা তথ্যপত্র পাচ্ছিল, হঠাৎ বন্ধ হয়ে যাওয়াতে মানুষের মধ্যে নানা রকমের হয়তো দানা বাঁধতেছে, যেটা প্রথম থেকে ইনি বললেন যে হয়তো মনে করতেছে ভালো দিকে যাচ্ছে, এখন আমরা আর খুব কড়াকড়ি করে খুব বেশি সতর্ক হওয়ার দরকার নেই। আমার মনে হচ্ছে যে কি যদি ব্রিফিংটা নাও হয়, অন্ততপক্ষে অনলাইনে যদি রেগুলার যে তথ্যপত্রগুলো আমরা যদি দেওয়া হয়, তাহলে মানুষ অন্ততপক্ষে জানতে পারবে দেশে এই যে প্যান্ডামিকটার বর্তমান বা ডেইলি পরিস্থিতিটা কি। আমাদের চট্টগ্রামে আমরা দেখছি
যে আসলে আমাদের যে আইসোলেশন সেন্টার গুলা খোলা হয়েছিল, যেমন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের একটা 250 সজ্জার আইসোলেশন সেন্টার কোভিড চিকিৎসা কেন্দ্র খোলা হয়েছে। আজকে আমি অফিস থেকে আসার সময় খবর নিলাম ওখানে মাত্র 8 জন রোগী আছে। 8 জন রোগীর জন্য ওখানে আমাদের ডাক্তার, স্বাস্থ্যকর্মী, বিভিন্ন লোকজন নিয়ে প্রায় 30-35 জন লোক ওখানে কাজ করতেছে। বর্তমান আছে 8 জন। অন্যান্য আইসোলেশন সেন্টারগুলোর খবর নিলাম, সেখানে একই অবস্থা। আমাদের জেনারেল হাসপাতাল, যেটা কোভিডের অন্যতম প্রধান কেন্দ্র, প্রথম থেকে কাজ করছিল 200 শয্যা বিশিষ্ট, সেখানেও এখন অনেকটা অনেক ফাঁকা রয়েছে। কিন্তু আপনার কি খুরশেদ আলম সুজন মনে হয় যে মানুষ আসলে করোনা সংক্রমণ চট্টগ্রামে কমেছে বলে এই জায়গাগুলি খালি, নাকি মানুষজন আসলে যেতে চাইছে না বলে এই জায়গাগুলো খালি? দেখেন, এই 3-4 মাসে মানুষের মধ্যে অনেক কিছু অভিজ্ঞতা তৈরি হয়েছে। এখন মানুষ বুঝতে পেরেছে যাদের অক্সিজেন স্যাচুরেশনের প্রবলেম আছে তারা ছাড়া অন্যরা ইচ্ছে করে ঘরে বসে চিকিৎসা নিয়ে মানুষ ভালো হতে পারে। আরেকটা চিটাগাঙে আমি প্রথম থেকে দেখেছিলাম, আপনারা দেখেছেন পত্রিকায়, টেলিভিশনে, যে আমাদের প্রাইভেট হাসপাতালগুলো রোগীদেরকে নিচ্ছিল না। এটা নিয়ে অনেক মানুষের মধ্যে ক্ষোভ বিক্ষোভ তৈরি হয়েছিল। এখন প্রাইভেট হাসপাতালগুলো রোগী ভর্তি করাচ্ছে, কিন্তু ওইখানে একটা মোটা অঙ্কের টাকা, ওইখানে 5 দিন 6 দিন থাকলে প্রায় 3-4 লাখ টাকা চলে আসে, যেটা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্তের পক্ষে দেওয়া সম্ভব না। আর সরকারি হাসপাতালগুলো সম্বন্ধে সবসময় মানুষের একটা নেতিবাচক ধারণা থাকে। আর চট্টগ্রামের লোকরা একটু সবসময় একটু কনজারভেটিভ এসব বিষয়ে। তার মানে ঢাকার মতোই আসলে অবস্থা চট্টগ্রামেও। ঢাকাতেও একই অবস্থা জনগণের কাছে তৈরি হয়েছে যে বেসরকারি হাসপাতালগুলোতে ভর্তি হলে বড় একটা বিল তাদের দিতে হয়, সেটা কয়েক লাখ টাকা, যেটি তাদের পক্ষে সম্ভব হয় না। এবং সরকারি হাসপাতালগুলোতেও তারা নানা ধরনের জটিলতার মধ্যে পড়ে। ফলে হচ্ছে তারা হাসপাতাল যাওয়া থেকেই এখন আপাতত বিরত থাকছেন। বিষয়টি হচ্ছে মানুষের সেখানে ঠিক মানুষের স্বাচ্ছন্দ্য বোধ হচ্ছে না, এবং মানুষের সামর্থ্যর বাইরে হাসপাতাল ফ্যাসিলিটিস চলে যাওয়ার কারণেই হাসপাতালে মানুষ ভর্তি হচ্ছে না। তার মানে এটিও নয় যে সংক্রমণ কমে যাচ্ছে বা অন্য কিছু, কারণ অনেক মানুষকে আমরা বাসাতেও মৃত্যুবরণ করতে দেখছি। সেই তথ্য আমরা স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়েই ডাক্তার নাসিমার কাছ থেকে নানা সময় শুনতাম। খুরশেদ আলম সুজন, আপনার কাছে আসবো আরেকটু খবর নেওয়ার জন্য। শওকত মাহমুদের কাছে একটু যাই। শওকত মাহমুদ আমাদের সাথে যুক্ত হয়েছেন। শওকত মাহমুদ, অনেক ধন্যবাদ আপনি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। যে পরিস্থিতি আসলে করোনার চলছে আমাদের দেশে, ভয়ঙ্কর একটা পরিস্থিতি সামনে আসছে, এরকম একটা ব্যাপার শুরু থেকে আমাদের ছিল। কারণ মনে করা হচ্ছিল যে বাংলাদেশে আসলে যখন হবে এত ঘনবসতিপূর্ণ দেশে আমরা আসলে অনেক মৃত দেখব, একসাথে রাস্তাঘাটে মরে পড়ে আছে এমন সংখ্যাটাই আমরা বেশি দেখব। সেই অবস্থার মধ্যে দিয়ে বাংলাদেশ যায়নি। কিন্তু বাংলাদেশ আসলে যে পরিস্থিতিতে এখন আছে, আপনার কি মনে হয় যে আসলে তুলনামূলকভাবে সবাইকে এক ধরনের অভ্যস্ত করে ফেলা গেছে এই করোনা সংক্রমণ নিয়ে, এবং মানুষজন আসলে স্বাভাবিকভাবেই সামনে চলতে পারবে? শওকত মাহমুদ, আপনার হয়তো জুমের হয়তো সাউন্ডটা মিউট করা আছে মাইকের। আপনি যদি সেটা একটু আনমিউট করতেন তাহলে হয়তো আপনার কথা আমরা শুনতে পেতাম। আপনার কথা শুনতে পাচ্ছি না আমরা। এখন শোনা যাচ্ছে? জি, আমরা শুনতে পাচ্ছি। জি, বলুন। আচ্ছা, মানে সবাইকে অভ্যস্ত করা গেছে করোনার থেকে ভীতিমুক্ত রাখতে। আমার মনে হয় এই পর্যায়ে আমরা যাইনি। মানুষ নিজের জীবন ও জীবিকার তাগিদেই কিন্তু আমি মনে করি যে তারা বাইরে বের হচ্ছে, এবং সংক্রমণ হলে হবে, না হলে কি হবে সেগুলো নিয়ে তারা এখন ভাবছে না। তাদের কাছে বেঁচে থাকার চেয়ে এখন রুজির বিষয়টি একটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। আপনি যে প্রসঙ্গটি প্রথমে তুলেছেন, যে এই যে হঠাৎ করে ব্রিফিং বন্ধ করে দেওয়া, আমরা সবাই জানি যে, এবং আজকে পৃথিবীতে বিশ্বে এটা স্বীকৃত যে মহামারী বা অতিমারির সময় যত বেশি করে যোগাযোগ রক্ষা করা যাবে মানুষের সঙ্গে এবং তথ্য প্রবাহ অবাধ রাখা যাবে, ততই মানুষ কিন্তু নিজে থেকেই সিদ্ধান্ত নিয়ে সাহসী হবে, মোকাবিলা করতে সক্ষম হবে। যেটা নোবেল বিজয়ী অমর্ত্য সেনের গবেষণাও ছিল যে দুর্ভিক্ষের সময়, বিশেষ করে ৭৪-এর দুর্ভিক্ষের সময় যদি এই তথ্যগুলো মানুষের কাছে তথ্যগুলো অবাধ থাকতো, যে কত চাল আছে, সামনে কি পরিস্থিতি হবে, মানুষ নিজেই সিদ্ধান্ত নিতে পারতো। এটা শুধু বাংলাদেশ না, পৃথিবীর চীনেও এরকম হয়েছে যে তথ্য গোপন রাখার কারণেই কিন্তু মানুষ আরো বেশি করে মারা গেছে, সংকটে পড়েছে। তো এই তত্ত্বের বিপরীতে আমরা দেখছি যে এখানে করোনা নিয়ে যে সরকারের যে প্রতিদিনের ব্রিফিং ছিল, তার মধ্যেও কিন্তু অসম্পূর্ণতা ছিল বা বিশ্বাসযোগ্যতার একটা সংকটও ছিল। কিন্তু তবুও
অন্তত মিডিয়ার জন্য, মানুষের জন্য একটা খবর ছিল যে আজকে কতজন মারা গেছেন এবং কতজন আক্রান্ত হয়েছেন, কতজনের পরীক্ষা হয়েছে, এই বিষয়গুলো থাকবে। আমার কাছে মনে হয়েছে যে সরকার আসলে বিষয়টিকে একটা মানে গুরুত্বহীন ভাবেই দেখার চেষ্টা করছে, যেটা শুরুতেই একটা উদাসীনতা ছিল যে করোনার সংক্রমণ থেকেই সরকার অন্যদিকে ব্যস্ত ছিল, এটাকে অনেক বিলম্বে তারা গুরুত্ব দিয়েছে। এখন শেষের এই ক্ষেত্রেও দেখছি যে তারা এই ব্রিফিং বন্ধ করে দিয়েছে, এবং এইসব ব্রিফিং বন্ধ করার ফলে হবে কি, আপনি এখন অনেক ধরনের গুজব ছড়াবে এবং অনেক আমি বলবো যে গণমাধ্যমে অনেক ধরনের রিপোর্ট হবে, সেগুলো আবার মোকাবেলা করার জন্য ডিজিটাল নিরাপত্তা আইনের মামলাও হতে পারে, এরকমও বিষয় রয়ে গেছে। এবং স্বাস্থ্য অধিদপ্তর মূলত যে ব্রিফিং গুলো করতো, এটা একটা মানে একটা প্রশাসনিক ব্রিফিং এর মতো, যেটা খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ বা মন্ত্রণালয়ের যারা দায়িত্বপ্রাপ্ত তারা সেখানে নেই, শুধু একজনের উপর ছেড়ে দেওয়া হয়েছে। উনি একটা স্ট্যাটিস্টিক্স এর শীট নিয়ে এসে বলছেন, এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব আমরা দেখেছি যে বিভিন্ন হাসপাতালে আপনার নকল মাস্ক বা পিপিই সরবরাহ করা হয়েছে। এইসব দুর্নীতি নিয়ে কিন্তু আমরা এইসব ব্রিফিং কিন্তু আমরা প্রশ্ন করতে পারিনি, কারণ যিনি উত্তর দিবেন তার দায়িত্বের বাইরে, তার এখতিয়ারই ছিল না এইগুলো সম্পর্কে বলা। অথচ স্বাস্থ্য অধিদপ্তরে একটা বড় পরিবর্তন হয়ে গেছে, ডিজিকে অপসারণ করা হয়েছে, তিনি মূলত চাকরি ছেড়ে দিয়েছেন এবং চাপে পড়ি, এবং নতুন ডিজি এসছেন। যেগুলো যোগাযোগ হচ্ছে এটা ওয়ান ওয়ে কমিউনিকেশন, একপক্ষীয় যোগাযোগ হচ্ছে, সাংবাদিকরা কোনো প্রশ্ন করার সুযোগ পাচ্ছে না, এবং কারোর কাছে এক সময় আমরা স্বাস্থ্য অধিদপ্তরের অনেকের কাছ থেকে কি ঘটছে সংবাদ করার জন্য তাদের কাছ থেকে অন্তত বক্তব্য পেতাম, আমাদের সেটিও বন্ধ হয়ে গেছে। নতুন ডিজি আসার পর থেকে আমরা স্বাস্থ্য অধিদপ্তরের কারোর কাছ থেকে কোনো এখন বক্তব্য কিছুই পাচ্ছি না। কাজে এই একতরফা ভাবে আসলে কেমন করে আমরা এই করোনাকালে, মহামারীকালে তথ্য পাবো, সেটা একটা বড় ধরনের সংকট তৈরি হয়েছে সবার জন্য। আমরা অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাবিব মিল্লাতের কাছে একটু যেতে চাই, সরকার দলীয় সাংসদ তিনি এবং সহসভাপতি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাবিব মিল্লাত, অনেক ধন্যবাদ আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। যে পরিস্থিতি তৈরি হয়েছে সবার বক্তব্য এটাই যে আসলে এই সময়ে এই কাজটি না করলেও হতো, কারণ আমরা অবশ্যই পেতাম। কিন্তু আসলে শুরুর দিন থেকে স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিং হতো, সেটা নিয়ে কিন্তু নানা অসঙ্গতির জায়গা ছিল। অনেক কোটি টাকা দিয়ে সেখানে ওয়েবসাইট তৈরি করা হয়েছে, সেই ওয়েবসাইটেও আমরা কখনো হালনাগাদ তথ্য পাইনি। যে ব্রিফিংটা করা হতো সেটাও অসম্পূর্ণ, এবং একই সাথে দেখা যেত যে ৩-৪ মাস যাবৎ একই ধরনের তথ্য ঘোরাফেরা হচ্ছে, যে যখন মারা যাচ্ছে 40-এর কোটায়, যখন মারা যাচ্ছে তখন 15 দিন যাবৎ 40-এর কোটাতে মারা যাচ্ছে, আবার 30 থেকে 40-এর কোটার মধ্যেও 10-15 দিন যাবৎ একই সংখ্যা যাচ্ছে, 3000-এর মধ্যে একই সংখ্যা যাচ্ছে। মানে সব সংখ্যাগুলো আমাদের কাছে খুবই অপ্রত্যাশিত, এবং মনে হতো যে এটা আসলে কেমন করে হচ্ছে। তার মধ্যেও স্বাস্থ্য অধিদপ্তর যেটি করতেন, তা কি করা দরকার নাকি দরকার নেই বলে আপনি আসলে মনে করেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আলোচক বৃন্দ এবং দর্শকদের। আপনি জানেন যে আসলে মার্চ বা এপ্রিল থেকে যখন এই শুরু হলো, 2:30টার সময় সবাই বসে থাকতো আসলে যে আজকে কি হলো। মানুষের তখন আতঙ্কটা অনেক বেশি ছিল, এবং মানুষজন সবাই এই অনুষ্ঠানটি বা এই বর্ণনাটি শোনার জন্য অনেকেই বসে থাকতো, কেউ না দেখতে পারলে অন্যজনকে জিজ্ঞেস করে এই আজকে কি হলো। কিন্তু আমি গত কয়েক সপ্তাহ ধরে লক্ষ্য করছি যে মানুষ যেন উৎসাহটা হারিয়ে ফেলছে। আমি পক্ষে বলছি কি বিপক্ষে বলছি আমি আসছি সেখানে, আমি একটু বাস্তবতা বুঝে নেই যে মানুষ যেন কেমন উৎসাহটা, ঠিক আছে কালকে পেপারে পড়ে নিব, কিংবা 30 জন আর 40 জনের মধ্যেই তো আছে। আপনারা বলেছেন কিছুটা অসম্পূর্ণতা ছিল এবং বিশ্বাসযোগ্যতাও কম ছিল। এটা আমি এই টক শোতেই বারবার শুনেছি। কি দরকার এই অনুষ্ঠান চালানোর? অবিশ্বাস্য সংবাদ, যে সংবাদের কোনো বিশ্বাসযোগ্যতা নাই। আবার যখন সেটি বন্ধ হয়ে গেল, এখন সবাই বললো কেন বন্ধ করা হলো? না হয় একটু অবিশ্বাসী ছিলই, না হলে একটু অসম্পূর্ণতা ছিলই, চললে কি অসুবিধা? আপনি বলেছেন যে ওয়েবসাইটের কথা, আপনি যদি ডিজি হেলথের ওয়েবসাইটটি দেখে থাকেন, আমি বলবো পৃথিবীর যে কোনো দেশে এই ওয়েবসাইটটি ইনফরমেশনের ক্ষেত্রে খুবই উন্নত মানের। এবং আপনি যদি দেখেন প্রত্যেকটি তথ্য, আমি শুধু দেশের কথা বলেন, WHO এর প্রশংসা করেছে, কিন্তু আপনি যে ওয়েবসাইটে টানতে দিয়েছেন সেটি কিন্তু অন্য। সেটি আপনি ওয়ার্ল্ড ব্যাংকের একটা প্রজেক্টের কথা বলেছেন, দুটো এক করে মিলিয়ে ফেলেছেন। আপনি যদি MIS ডিজি অফিসে যান, আপনি যে তথ্য চাইবেন একটা কমিউনিটি ক্লিনিকের, একটা কমিউনিটি হেলথ ওয়ার্কারের ক্লিনিকের, সেটাও কিন্তু পৌঁছে যাচ্ছে সেইখানে। আপনি বলছেন যে যখন 30 জন মারা যাচ্ছে বা 40 জন মারা যাচ্ছে তো মারা যাচ্ছে, কিংবা সংক্রমণ 3000 হচ্ছে, 2000 হচ্ছে। আল্লাহ তাআলা কাকে দুনিয়া থেকে নিয়ে যাবেন?
আজকে 30 জন নেবেন, কালকে যে 30 জন নেবেন না, এ ব্যাপারে আসলে আমরা কোনো কথা বলতে পারবো না। কিংবা আজকে কয়জন সংক্রমণ হবে, কালকে কয়জন সংক্রমণ হবে না, এটাও বলা যাবে না। তবে একটা ব্যাপার আমি খেয়াল করেছি, সেটি হচ্ছে আমি আমার নির্বাচনী এলাকা সিরাজগঞ্জে প্রতি সপ্তাহে 3-4 দিন থাকি, কখনো কখনো বেশি। আমি যখন গ্রামে যাই তখন করোনা আছে বলে আমার কিন্তু মনে হয় না। এই বন্যার সময় 3-4 বার চরে গেলাম ত্রাণের দিতে কিংবা দেখা করতে, 300, 400, 500 লোক একসাথে গায়ে জড়াজড়ি করে দাঁড়ানো, খালি গা, মুখে মাস্ক নেই, শারীরিক দূরত্ব তো প্রশ্নই আসে না। জিজ্ঞেস করলাম পরের দিকে যখন চলে আসছি, ভাই হাসতে হাসতে, আপনাদের কি করোনা নেই ভাই? বলে যে ভাই করোনা কি, আমরা সারাদিন রোদে কাজ করি, বৃষ্টিতে ভিজি, আমাদের জন্য করোনা নেই। এই যে মানুষের একটা মেন্টাল মেকআপ, যদি আপনি মহিলাদের দেখে থাকেন গ্রামে বা মফস্বল শহরগুলোতে, 95 ভাগ থেকে 99 ভাগ মহিলা আজকে এই 5 মাসের বেশি হচ্ছে একটা দিনের জন্য মাস্ক পরে নাই। নিশ্চয়ই আমি শুধুমাত্র আপনাকে অনেক প্রশ্ন রেখে যে আপনি অনেকগুলি প্রশ্ন একসাথে উত্থাপন করেছেন, আপনার ভুল ভাঙার জন্য বলি। আমরা যখন স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য নিয়ে কাজ করি, তখন আপনি যে ওয়েবসাইটের কথা বলছেন সেই ওয়েবসাইট নিয়েই গত 5 মাস আমরা কাজ করছি, কারণ আমাদের প্রতিদিন সেই তথ্য গ্রাফিক্যাল আকারে দিতে হয়। সেই তথ্যের কোথায় কোন ঘাটতি আছে আমাদের চেয়ে বড় কেউ জানে না, কারণ আমরা প্রতিদিন সেই তথ্য নিয়ে বসি। এবং আপনি সেই তথ্য যদি ডিটেইল দেখেন, আপনি ওয়ার্ল্ডোমিটার বা যে কোনো আন্তর্জাতিক সংস্থার যে তথ্য দেখবেন, বাংলাদেশের তথ্যের সাথে সেটার অনেক অসামঞ্জস্য আপনি খুঁজে পাবেন। এবং হালনাগাদ তো হয়ই না। হালনাগাদের কথা যদি আপনি বলেন, আমরা দিনের পর দিন এমনকি সপ্তাহ 15 দিনও পর্যন্ত দেখেছি যে কোনো জেলার তথ্য হালনাগাদ হচ্ছে না। ঢাকা শহরের কোথায় কতজন সংক্রমিত, সেই সংক্রমিত তথ্য আমরা প্রতিদিন তো দূরের কথা, সপ্তাহ ব্যাপীও সেটার পরিবর্তন হতে দেখি না। এবং আপনাকে আরও জানিয়ে রাখি, যে তথ্যের কথা আপনি বলছেন যে গ্রামেগঞ্জে মানুষ জানেই না যে করোনা কি, তারা মনে করেন তাদের করোনা হবে না, সেই ব্যর্থতা কাদের? গ্রামেগঞ্জের মানুষের কাছে প্রচারণাটাও শেষ পর্যন্ত পৌঁছায়নি। তারা ঢাকাতে এসছেন, ঢাকা থেকে আবার চলে গেছেন, তারা করোনাকে কিছু মনে করেন না। এই যে করোনাকে কিছু মনে করেন না, এর প্রেক্ষিতে আমাদেরই সরকারি সংস্থা বলছে, আইডিসিআর এবং আইসিডিডিআরবি একসাথে যৌথ গবেষণায়, যে ঢাকা শহরে 9% মানুষ করোনা সংক্রমিত। ঢাকা শহরের 2 কোটি মানুষ হলে 18 লাখ মানুষ করোনা দ্বারা এর মধ্যে সংক্রমিত হয়েছে। অথচ আমাদের পুরো দেশে দেখানো হয়েছে 2,66,000 সংক্রমিত মানুষ। তথ্যের এত বড় ধরনের ব্যবধান রেখে কেমন করে আমরা বলতে চাই যে এই দেশে করোনা আসলে আমাদের নিয়ন্ত্রণে এবং কমে যাচ্ছে? অধ্যাপক ডক্টর বেনজির আহমেদের কাছে একটু যেতে চাই। ডক্টর বেনজির আহমেদ, আপনি নিশ্চয়ই সেই জরিপের কথাটি জানেন। বিরতির আগে যেটি আমরা বলে গিয়েছিলাম যে আইডিসিআর এর পক্ষ থেকে সেই জরিপ পরিচালনা করা হয়েছে এবং সেটি 5 জুলাই পর্যন্ত জরিপের, তার পরবর্তী পর্যন্ত অবস্থানে সেখানে দেখা গেছে যে আসলে ঢাকা শহরে ঢাকাতে এই পর্যন্ত প্রায় 18 লাখ মানুষ, যদি সেই জরিপের হিসাবে এত মানুষ সেখানে সংক্রমিত হয়েছে। এবং আমরা পুরো দেশের সংখ্যাটাও জানি। পার্থক্য অবশ্যই হতে পারে জরিপ এবং তথ্যগত, সরকারি এবং বেসরকারি বা দুটোতেই সরকারি সংস্থায়, কিন্তু এই বড় ধরনের পার্থক্য আসলে কি ইঙ্গিত করে যে আমরা কি আসলে সঠিক সংখ্যা কখনোই জানতে পারিনি? না, সেটা তো অবশ্যই। কারণ হলো যে চিত্রটা দেয়া হয়, অর্থাৎ রিপোর্টেড যেটা, সেটা আপনি জানেন তার মধ্যে অনেকগুলো ঘাটতি থাকে। স্বাভাবিক কারণে আগে যেরকম আমরা বলতাম যে সংখ্যাটা তাকে 8 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 1 লাখ বললে আমাদেরকে 8 লাখ ধরতে হবে। তাহলে এখন 3 লাখ হলে 3 8 24 লাখ, মানে এরকম একটা আমাদের হিসাব। কারণ এটা শুধু আমাদের দেশে না, অনেক দেশেই আছে আন্ডার রিপোর্টেড। আর আমাদের দেশে আরো সমস্যাটা হলো যে আমরা ট্রেসিংটা করি না। ট্রেসিংটা না করলে সমস্যা। আমি একটা এক্সাম্পল দিতে পারি যে আমার একজন কলিগ সম্প্রতি আক্রান্ত হয়েছেন। তো উনি একটু ময়মনসিংহ এর মুক্তাগাছে গেছিলেন, কয়েকটু ওয়ার্কশপ করে সেন্টারে। তো সব মিলিয়ে ওনার সঙ্গে প্রায় ধরেন 200-300 লোকের সংস্পর্শে আসছে। ট্রেসিংটা খুব কঠিন জিনিস। তার মানে এই লোকটা সত্যি যদি আমরা দেখতে চাই যে তার থেকে কে কে আক্রান্ত হতে পারেন, তাহলে প্রায় 200-300 লোককে দেখতে হতো, যেটা আমরা আসলে কখনোই ঠিক মতো করিনি। আচ্ছা, এটা গেল এক। এখন আমি এই গবেষণা বা সার্ভেটার কথায় আসি। এখানে কিছু ত্রুটি আছে, এটা দিয়ে ঢাকা শহরের চিত্র বলা যাবে না, এটাকে এক। 2 নম্বর হলো এখানে যেভাবে করা হয়েছে, ধরেন এখানে করা হয়েছে মূলত যে একটা বাড়িতে যাওয়া গিয়েছে, তার বাড়িতে কোনো আক্রান্ত আছেন কিনা তার উপর ভিত্তি করে তাদের মানে নমুনা নেওয়া হয়েছে, পিসিআর করা হয়েছে। এটা এক ধরনের প্রসপেক্টিভ স্টাডি বলি আমরা। এটা দ্বারা ধরেন ইনসিডেন্স আমরা বলতে পারি যে কত লোকের ওই সময়গুলোতে আক্রান্ত হচ্ছে। কিন্তু আপনি যদি বলতে চান, ধরেন আমি মোহাম্মদপুরে থাকি, আমার মোহাম্মদপুরে কত লোক আক্রান্ত হয়েছে, তাহলে আসলে সেরো সার্ভিলেন্স করতে হয়। অর্থাৎ এই মোহাম্মদপুরে যত লোক আছে তার একটা রিপ্রেজেন্টেটিভ সংখ্যা, যেটাকে আমরা
স্যাম্পল বলি, এই একটা স্যাম্পলের মধ্যে দেখতে হবে অ্যান্টিবডি দিয়ে যে তাদের মধ্যে কতদিনে কত সংক্রমণ হয়েছিল। আনফরচুনেটলি সেটা করা হয়নি। এটা কেন করা হয়নি আমি জানি না, হয়তোবা আমাদের অ্যান্টিবডি এখনো যেহেতু অনুমোদন দেওয়া হয়নি সেজন্য হয়তো করা হয়নি। তারপরেও এখানে দুটো জিনিস পাওয়া গেছে, যে ওই সময়ে যাদের নমুনা সংগ্রহ করা হয়েছে যে এলাকাগুলোতে, তাদের 9 ভাগের মধ্যে একটা পজিটিভ পাওয়া গিয়েছে। পাশাপাশি আরো একটা এসেছে, একটা ছোট্ট করে লেখা দেখলাম যে বস্তিবাসীদের মধ্যে 6 ভাগের মধ্যে পজিটিভ পাওয়া গিয়েছে। 5 আসলে ভাগের এগুলো ভিতরে। থেকে 5 ভাগ, আচ্ছা 5 বা 6 ভাগ এরকম একটা দেখেছি। তো যেটাই হোক, একটা জিনিস বোঝা যায় যে এটা হয়তো আরো ভালো করে একটা, ধরেন আমাদের এখানে রেড জোন ছিল, ইয়েলো জোন ছিল, গ্রিন জোন ছিল, এইভাবে যদি ভাগ করা যেত তাহলে আমরা হয়তো চিত্রটা আর একটু ভালোভাবে পেতাম। নিশ্চয়ই। জি, তারপরেও এটা একটা কিছু নির্দেশ করে যে আসলে আমাদের সংক্রমণ হচ্ছে বা আমাদের অনেক সংক্রমণ আছে, সংক্রমিত হচ্ছে, আমরা যেগুলো রিপোর্টেডে পাচ্ছি না। সেটাই পাচ্ছি না, সেটা সংখ্যাগত দিকে হয়তো হেরফের হলো। আমরা বুঝতে পারি যে সেই সংখ্যাটা অনেক বড়। আপনি যেমন বলছিলেন যে 8 গুণ বেশি করে আমাদের চিন্তা করতে হবে, আসলে কয় গুণ সেটা না জানা গেলেও সংখ্যাটা অনেক বড়, এই গবেষণার মাধ্যমে নিশ্চয়ই সেটা আমরা জানতে পারি। আমরা যদি একটু চট্টগ্রামে যাই, চট্টগ্রামের কথা যদি জানি, খুরশেদ আলম সুজন, ছোট্ট করে শুধু জানতে চাই, ঢাকা শহরে জরিপ করে যেটি পাওয়া গেল, চট্টগ্রামের অবস্থা যদি ওরকম কোনো জরিপ হয়, আপনার কি মনে হয় যে চট্টগ্রামে যে সংখ্যা আমরা পেয়েছি তার চেয়ে আসলে অনেক গুণ বেশি মানুষই চট্টগ্রামে আসলে আক্রান্ত বা সংক্রমিত হয়েছে? আপনি ধরতে পারেন যে ওই সংখ্যার থেকে কিছু সংখ্যা বেশি হতেও পারে, কেননা অনেকে আছে যারা রোগ হলে তারা স্বীকারই করে না যে আমার রোগ হয়েছে। যে অনেকে কয়েকদিন দেখতেছিল কোথায়, বলে ভাই একটু মাথা ব্যথা, একটু জ্বর। আর লোক একটা মারা গেলে ভাই কি হয়েছে, বলে ওর ডায়াবেটিক্স ফল করে মারা গেছে বা হার্ট অ্যাটাক করে মারা গেছে। কেননা যদি প্যান্ডামিকে মারা গেছে বলে তার দাফন কাফনের সমস্যা হয়, তারও কেন লোকজন আসে না এই জন্য। সুতরাং এই হিসাবে দেখতে গেলে হিসাবটা থেকে কিছু বেশি হতে পারে, বাড়তে পারে। সেই সংখ্যাটাও আমরা একই সাথে বলছিলাম, আমরা একই সাথে জানতে চাই। অবশ্যই হাবিবি বিল্লাতের কাছে আমরা প্রশ্ন রেখে গিয়েছিলাম, তিনি নিশ্চয়ই অনেক কিছু বলার জন্য অপেক্ষা করছেন। আমরা তার কাছে একটা বিরতি নিয়ে বরং ফিরলে তার কাছে জানতে পারবো, এবং একই সাথে আমরা অবশ্যই শওকত মাহমুদের কাছেও ফিরবো। আমরা শেষ মুহূর্তে আছি এবং আমরা অনেক প্রশ্ন নিশ্চয়ই একই সাথে জমেছে। শওকত মাহমুদের কাছ থেকে ফিরে নিশ্চয়ই আমরা হাবিবি বিল্লাতের কাছে যাব। শওকত মাহমুদ, যে পরিস্থিতি আসলে তৈরি হয়েছে, তারপর মনে হচ্ছে যে স্বাস্থ্য দপ্তরের ব্রিফিং চলা না চলা একটা অবশ্যই প্রশ্নের মধ্যে পড়ে গেছে, কিন্তু তারপরেও দেশের যে করোনা পরিস্থিতি যেমনভাবে চলছে বা সংক্রমণ আমরা যা দেখছি, আজকেও 42 জনের মৃত্যুর খবর আমাদের কাছে এসেছে। আপনার কি কোনো পরামর্শ আছে কিনা যে আসলে সামনে কি করা উচিত? শওকত মাহমুদ, শুনতে পাচ্ছেন? আমি তো শুনতে পাচ্ছি না। আমার কথা শুনতে পাচ্ছেন শওকত মাহমুদ এখন? হ্যাঁ, এখন এইমাত্র শুনতে পাচ্ছি। আমি প্রশ্ন করেছি যে আজও 42 জনের মৃত্যুর খবর এসেছে করোনায় আক্রান্ত হয়ে আমাদের দেশে, এবং সেগুলো নিশ্চিত মৃত্যু। লক্ষণ নিয়ে যারা মারা যান সেই সংখ্যা কখনোই যুক্ত হয় না। এখন এই পরিস্থিতিতে আসলে আমাদের সামনে কি করার আছে বা কি করণীয়, আপনার কোনো পরামর্শের জায়গা আছে কিনা? দেখুন, হাসপাতাল রোগী শূন্য, কিন্তু মৃত্যুর সংখ্যা কমছে না। তো এমত অবস্থায় যদি এখন ব্রিফিং বন্ধ করে দেওয়া হয়েছে যে হাসপাতালে রোগী যায় না বলে, কিন্তু সংক্রমণের হার এবং মৃত্যুর হার কিন্তু মনে হচ্ছে যে আমাদের করোনার বিস্তৃতি কিন্তু ঘটেই চলেছে। এমন পরিস্থিতিতে সরকারের যে মূল সমস্যাটা, যেটা আমি মনে করি সরকার সৃষ্টি করেছে, যেটা হচ্ছে যে একটা পলিটিক্যাল কনসেনসাস প্রয়োজন ছিল, জাতীয় ঐক্যমত্যের প্রয়োজন ছিল, কিন্তু সরকার সেই ঐক্যমত্যের পথে হাঁটেনি। একই সঙ্গে যে নিজের দলের মধ্যেও যারা রাজনীতি করেন তাদের উপরও তারা নির্ভর করেনি, আমলাদের উপর নির্ভর করেছে, এবং প্রতি জেলায় আমলাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। সেইখানে সরকারের একটা বড় ভুল ছিল, কারণ জনগণ কিন্তু, বা আপনি মহল্লায় মহল্লায় কমিটি করবেন, সর্বদলীয় বা রাজনৈতিক কর্মীরাই কিন্তু সেখানে মুখ্য ভূমিকা পালন করে। এটার ক্ষেত্রে সরকার একটা বড় ব্যর্থতা পরিচয় দিয়ে, এটা ত্রাণের অপচয়, দুর্নীতি, এগুলো নিয়ে নতুন করে বলার কিছু নেই। যেটা সরকারের পক্ষে আমার মনে হয় যে সরকার যেই পথে চলেছে, এই পথে সরকারকে নতুন করে একটা পরিকল্পনা নিয়ে আগানো এই সরকারের পক্ষে খুব মুশকিল হয়ে যাবে, কারণ সরকারের কথা হয়তো কেউ শুনছে না। এটাও আমার কাছে একটা আশ্চর্য মনে হচ্ছে। এবং সরকার মানুষকে আশ্বস্ত করতে পারছে না। মানুষকে আশ্বস্ত করার ক্ষেত্রে বিশ্বাসযোগ্যতার পরিমণ্ডলে নিয়ে আসার জন্য যে বিষয়গুলো করা দরকার, সেটা বিশেষজ্ঞরা বলেছেন যে
মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়া, একই সঙ্গে এমন কিছু ব্যবস্থা গ্রহণ করা যে সরকার সত্যিকার অর্থে করোনার সমাধানটা চায়। এবং জনজীবনে যে ধরনের কথা আমরা শুনেছিলাম যে লকডাউন হবে, সেই হবে, সেই হবে, কিন্তু সেই ক্ষেত্রে সরকার কিন্তু এটা ব্যর্থ হয়েছে সেগুলো পালন করার জন্য। এখানে আমি মনে করি যে রাজনৈতিক ঐকমত্যের কথা বাদ দিয়ে যদি বলি যে প্রশাসনিকভাবে যে বিশেষজ্ঞদের কথা শুনে এবং সত্যিকার অর্থে করোনার যতটুকু পরিস্থিতি হয়েছে তার দায় স্বীকার করে নিয়েই কিন্তু সামনে এখন আগানো উচিত। কারণ আমরাও দেখেছি যে কোভিড-19 যে কারিগরি কমিটি হয়েছে, সেই কমিটির অনেকেরও একই অভিযোগ যে তারা পরামর্শ দিয়ে গেছেন, কিন্তু সেই পরামর্শ গ্রহণ করা হয়নি। অনেক ধন্যবাদ শওকত মাহমুদ। আমরা ডক্টর মোহাম্মদ হাবিব মিল্লাতের কাছে যেতে চাই। ডক্টর মোহাম্মদ হাবিব মিল্লাত, বিশ্বজুড়ে চলা করোনা প্রত্যেকটা দেশই তাদের জানে যে ভয়ঙ্কর অবস্থা। সবচেয়ে পরাক্রমশালী দেশও আমেরিকা যুক্তরাজ্য থেকে শুরু করে আমরা সবাইকে দেখছি যে লাখ লাখ মানুষ মারা যাচ্ছে, লাখ লাখ মানুষ সেখানে আক্রান্ত হচ্ছে, কিন্তু সঠিক তথ্যটাই তারা দিচ্ছে। এটার উপরে তো মানবসৃষ্ট কিছু নয়, তারপরেও তথ্যের যে গোপন করার একটা অবিশ্বাস মানুষের মনে বাংলাদেশে ঢুকে গেল, সেটা থেকে বের হয়ে একটা আস্থার জায়গা আসলে কেমন করে নেওয়া সম্ভব? ধন্যবাদ আপনাকে আবারও। আমি একটি ওয়েবসাইটের কথা উল্লেখ করেছিলাম। জি, আমি বলেছিলাম যে DGHS যে ওয়েবসাইটটি আছে dghs.gov.bd, আপনি বলেছিলেন যে 8 দিন 10 দিনের পুরনো তথ্য আপনি পান না। আপনি যদি এবং দর্শকরা যদি দয়া করে অনুষ্ঠানটিতে যান এবং ওয়েবসাইট ঢোকেন এবং করোনার উপর ক্লিক করেন, আপনি যে তথ্য চাইবেন সেই তথ্যই পাবেন। আমি আপনাদের এখনই প্রমাণ করে দিচ্ছি। আজকে হচ্ছে 12 তারিখ বিকেল 3টের সময় যে তথ্যগুলো আমরা চেয়েছি প্রত্যেকটি এটিতে আছে। সুতরাং কেউ যদি না জেনে শুনে ভুল জায়গায় নক করি, কিংবা কথা আছে যে তথ্যটি নেই, ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, টেলিফোন নাম্বার দেওয়া আছে, যদি কোনো তথ্য আপনার আরো বেশি প্রয়োজন পড়ে আপনি সেখানে যোগ করতে পারবেন। প্রতিদিন এপ্রিল মাস থেকে শুরু করে এবং মার্চ মাসের শেষ থেকে শুরু করে আজকে পর্যন্ত প্রতিদিন 3টার পর আমি এগুলো দেখতাম। সুতরাং আমি জানি যে DGHS এর এই ওয়েবসাইটটি কত স্ট্রং এবং কত রিচ এবং কত সমৃদ্ধ। শুধু একটা উদাহরণ আপনাকে ডাক্তার হাবিব মিল্লাত, আমরা এই তর্ক লম্বা করব না, শুধু আপনার কাছেও একটা প্রশ্ন রাখছি। আপনি যদি 12 তারিখের যে তথ্য আপনি দিচ্ছেন, আমি যদি বলি ঢাকার, আমি একটু বলি ঢাকার যাত্রাবাড়িতে, আমার শুধু একটা পয়েন্ট আপনি নিলে আমি খুশি হব। আমি কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের প্রশংসা করছি না, একটা ভালো কাজ করছে সেই প্রশংসাটি করছি। এর বাইরে অনেক কিছু আছে, করোনার রোগী বাড়ছে, মানুষ মানছে না, করোনার আজকের এই স্বাস্থ্য বুলেটিন বন্ধ দেওয়া হলো, এগুলো নিয়ে প্রশ্ন করতে পারেন। কিন্তু একটি ভালো কাজ যেখানে আছে সেখানে তো আমরা আসলে ভালো কাজকে প্রশ্নবিদ্ধ করতে পারি না। ঠিক আছে, আপনার প্রশ্নটি এখন করুন। ডাক্তার হাবিব মিল্লাত, আমি যদি আপনাকে বলি যাত্রাবাড়িতে আজকে কত রোগী এবং গত 5 দিন আগে কত রোগী ছিল, আপনি আমাকে বলতে পারবেন? আপনি কি ইমেল করেছেন ওই সার্ভারটিতে? আমি কেন ইমেল করব? প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা অংশ, আমি আপনাকে বলি ঢাকা শহরের 90টি অংশে বলবেন যে আপনার বাসায় কয়জন পেশেন্ট আছে, এটা কি সম্ভব? আপনি দেখেন, আমি ডাক্তার হাবিব মিল্লাত আমাকে বলতে দেন। আপনি শুনুন, এইখানে বলা আছে নমুনা পরীক্ষা কতগুলো করা হয়েছে, স্ত্রী পুরুষের মৃত্যুর সংখ্যা কত, এইখানে বলা আছে বিভাগওয়ারি মৃতের সংখ্যা, বিভাগওয়ারি পেশেন্টের সংখ্যা, কোন হাসপাতালে কতজন ডায়াগনোসিস হয়েছে, কোন হাসপাতালে কতগুলো ল্যাবরেটরি রয়েছে, ঢাকা মহানগরীতে ডেডিকেটেড হাসপাতাল আইসিইউ বেড সংখ্যা, এবং এটাতে বলা আছে যে যদি হাসপাতাল এই নাম্বারে ফোন করলে এবং অভিযোগ দেওয়ার জন্য এগুলো পাওয়া যাবে, এতগুলো ল্যাবরেটরি রয়েছে, এত পেশেন্ট। শোনেন, প্রত্যেকটি তথ্য যেটা আপনার দরকার সেটা আপনাকে খুঁজে বের করে নিতে হবে। আপনি যাত্রাবাড়িতে কয়জন আছে এই প্রশ্ন করে আমাকে বলতেন যে বিরাট একটা বিপদে ফেলে দিয়েছি। কোথায় আছে যে ইংল্যান্ডের গ্যান্ডসিলে কয়জন মারা গেছে, কোথায় পাবেন এই অনুষ্ঠান? আছে, তারপরে যদি আছে ডাক্তার হাবিব মিল্লাত, এবং আপনি যে কথাটি বলছেন, যে তথ্যগুলো ডাক্তার হাবিব মিল্লাত আপনি যে তথ্যগুলির কথা বলছেন দেখেন, এবং আমি দর্শকদের বলছি দয়া করে আপনারা DGHS.gov.bd তে যান এবং সেই ব্যাপারটি দেখুন। আপনারা বলছেন যে সরকার আশ্বস্ত করতে ব্যর্থ হয়েছে। শুনেন, সরকারের দোষ একটু হবে, কারণ সরকার, আমরা কি আরেকটু শুনবো তার কাছ থেকে? কিন্তু যদি কোনো অসামঞ্জস্যতা থাকে আমরা পজিটিভ সমালোচনা গ্রহণ করতে রাজি আছি, কিন্তু তাই বলে হবে না। আর পরামর্শক কমিটি পরামর্শ কাকে দিবে? পরামর্শক কমিটি পরামর্শ দিবে সরকারকে, মিনিস্ট্রিকে। তারা কেন পত্র পত্রিকায় কথা বলবে? তাদের তো সেই দায়িত্ব নয়। তাদেরকে পরামর্শক করা হয়েছে
বাইরের মানুষকে জানানোর জন্য না, সরকারকে পরামর্শ দেওয়া এবং সরকারকে বলা যে কিন্তু এটা তারা ভালো যে হবে। অভিযোগটা এবং সরকার করেছে যে কতগুলো তারা যে মানবে, পরামর্শ কতগুলো দিয়েছে, মানবে না। পরামর্শ কমিটি কি কর্মকাণ্ড করেছে সেটার জবাবদিহিতা অবশ্যই জনগণের কাছে তাদের আছে, এবং তারা বলেছেন যে তারা যত পরামর্শ দিয়েছেন শেষ পর্যন্ত সেই পরামর্শগুলি গ্রহণ করা হয়নি বেশিরভাগই। এটা তাদের একটি অভিযোগের জায়গা ছিল এবং একই সাথে তারা সেটাতে ক্ষোভই জানিয়েছেন। কাজে না জানা হলে এবং করোনা পরিস্থিতি যদি ছড়িয়ে যায়, অনেকখানি মানুষের আয়ত্ত না থাকে, নিশ্চয়ই সেই ক্ষোভ তারা অবশ্যই নিশ্চয়ই প্রকাশ করতে পারে, কারণ এখানে অবশ্যই স্বাধীন মতামতের একটা জায়গা আছে। ডাক্তার হাবিবুল মিলাত, অন্যদিন নিশ্চয়ই আপনার সাথে দেখা হবে এবং আপনাকেও আমি দেখাতে পারবো ওয়েবসাইটে কী কী অসঙ্গতি আছে এবং যারা অতিথি ছিলেন। অনেক ধন্যবাদ দর্শক, আপনাদেরও ধন্যবাদ। আবারও নিশ্চয়ই দেখা হবে অন্য কোনো অনুষ্ঠানে।